সারা ক্লাস শুরু করবো শুরু করবো। হার্ড কার করছে নাই সিলেবাস হতবাক সিলেবাস নিয়ে আসে নাই তোর এর থেকে ঘুমাইলে ভালো হইতো আধা ঘন্টা অলরেডি চলে গেছে মাহবুব মাহবুব আধা ঘন্টা চলে গেছে
স্যার শুধুমাত্র এই অংশটা লাগবে। সিলেবাসে এই অংশটা আছে যে ইকোনমিক্সের দুটো ব্রড পার্ট আছে, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো এখানে এই দুটো পার্টস নিয়ে একটু অ্যানালাইটিক্যাল ইস্যুসগুলো এখানে নেওয়া হয়েছে, বিশেষ করে স্কোপগুলো। তো এটা তোমাদের সিলেবাস আছে, এই অংশটা লাগবে। ইকোনমিক্সের পার্ট আছে, সেটা হচ্ছে 1936 এর আগ পর্যন্ত। তোমরা হয়তো অনেকে জানতে পারো যে 1776 এ ইকোনমিক্সের যে বেসিক বই সেটা অ্যানালিসিস পাবলিশ হয়েছিল, রুবিক কর্তৃক পাবলিশ হয়েছিল। এরপরে 1936 সালে এটা পাবলিশ হয়। তোমরা হয়তো জানতে পারো যে ইকোনমিক্সে সেখানে একটা গ্রেট ডিপ্রেশন নামে একটা সিরিয়াস একটা ইকোনমিক মানে মন্দা অবস্থা সেখানে বিরাজ করছিল 1930 এর দশকে। তো এই ইকোনমিক যে ডিপ্রেশন এটাকে সিরিয়াস একটা মানে রেসিশন থেকে যখন আরো সিভিয়ার হয়, বিষয়গুলো আমাদের পরে আসবে যে রেসিশন হচ্ছে একটু মাইল্ড ইকোনমিক ডিক্লাইন, আর ডিপ্রেশন হচ্ছে একটু সিভিয়ার ইকোনমিক ডিক্লাইন। আর কি ইকোনমিক ডিক্লাইন বলতে আমরা সাধারণত বুঝি যে আমরা গত ক্লাসে কয়েকটা বেসিক প্রিন্সিপাল বেসিক ইকোনমিক ভ্যারিয়েবল গুলো আলোচনা করেছি, সেটা হচ্ছে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট এবং গ্রোথ, ইকোনমিক গ্রোথ। এই যে বেসিক যে ইন্ডিকেটর আছে সেগুলো যদি খুব সিরিয়াস লেভেলে ফল করে তখন সেটাকে আমরা বলি রেসিশন। তোমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনে থাকবে যে বিভিন্ন দেশে এখন রেসিশন চলছে, মন্দা অবস্থা চলছে ইত্যাদি। এখন এই ভ্যারিয়েবলগুলোর মান যদি সিভিয়ারলি ডিক্লাইন করে अराउंड 20% এর বেশি যদি কমে যায় তখন সেটাকে আমরা বলি গ্রেট ডিপ্রেশন বা আরো বেশি যদি পড়ে। তো 1934 সালে সেই সময় একটা বই পাবলিশ হয়েছিল, যেটা পাবলিশ করেছিলেন জন মেনার্ড কেইস। তিনি ছিলেন ওই সময় ইউএসএ এর প্রেসিডেন্ট রুজভেল্ট তার ইকোনমিক অ্যাডভাইজার। তিনি এই গ্রেট ডিপ্রেশন থেকে কিভাবে উত্তরণ হয় অর্থনীতি করা যায় সেই সংক্রান্ত বেশ কিছু পলিসি তিনি সাজেস্ট করেছেন। এই পলিসি সাজেশনগুলোকে একসাথে বলা হয় নিউ ডিল পলিসি। তো এই নিউ ডিল পলিসি যে সাজেশনগুলো সেখানে আগে যারা ইকোনমিক ছিলেন তাদের ইকোনমিক যারা ছিলেন তাদের যে সমস্ত চিন্তা ধারণা ছিল বা সাজেশনগুলো ছিল সেগুলো ফেল করেছে, যার কারণে সেই গ্রেট ডিপ্রেশনটা হয়েছে। এবং সেজন্য তিনি এই সাজেশনটা 1936 এ তার বইয়ের মাধ্যমে দিয়েছেন। ওই বইটার নাম হচ্ছে জেনারেল থিওরি অফ ইকোনমিক ইন্টারেস্ট এন্ড মানি, এবং ওই বইটার মাধ্যমে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর ডেভেলপমেন্টটা হয়েছে। তো এর পর্যন্ত সেখানে আমরা ফার্স্ট যে পার্টটা দেখতে পাচ্ছি ম্যাক্রো ইকোনমিক্স ছিল না, একসাথে ইকোনমিক্স ছিল অথবা মাইক্রো ইকোনমিক্স ছিল, মাইক্রো ইকোনমিক্স ছিল। তাহলে এখানে দুটো নাম আমি জাস্ট একটা হিস্ট্রি বললাম, সেগুলো খুব বেশি প্রয়োজন নেই। এখানে ম্যাক্রো ইকোনমিক্স যেটা আছে সেটাতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিকে যে ম্যাক্রো শব্দ লেখা আছে। ম্যাক্রো মানে হচ্ছে বড়, লার্জ, বিগ এর কিছু একটা। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স analyze the issues that are concerned with overall economic behavior, মানে একটা দেশের যে এগ্রিগেট ইকোনমিক বিহেভিয়ার আছে অথবা এগ্রিগেট ইকোনমিক যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলো
বিহেভিয়ার বিশ্লেষণ করা হয় তখন সেটাকে আমরা বলি ম্যাক্রোইকোনমিক্স। যেমন গত ক্লাসে আমরা তিনটা প্রধান ম্যাক্রোইকোনমিক ভ্যারিয়েবল আলোচনা করেছি। একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ, একটা হচ্ছে ইনফ্লেশন, আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। যেগুলো দেশের আমরা সবসময় পত্রিকায় দেখি যে এই ইন্ডিকেটরগুলোর মান কেমন আছে, যে ব্যাকআপের অবস্থা কেমন আছে, ইনফ্লেশন কি বেশি কিনা, ইকোনমিক গ্রোথ কি সাস্টেইন বা একটা ভালো একটা ডিজিট আছে কিনা, ভালো একটা ইকোনমিক গ্রোথ সাস্টেইন করে কিনা কয়েক বছর ধরে, এই তিনটা ইন্ডিকেটর প্রধানত দেখা হয়। তাহলে এগুলো কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কোনো ফার্মের জন্য না। আমরা বলি না যে এই জিনিসের জন্য ইনফ্লেশন, এর জন্য ব্যাকআপ অথবা এই এরিয়াতে ব্যাকআপ সেরকম না বলে আমরা ওভারঅল বলি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে এত পার্সেন্ট বা এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 100%, অথবা ইনফ্লেশন হচ্ছে 100%। ইনফ্লেশন আমরা একটা দুটো তিনটা চারটা পাঁচটা কমোডিটির জন্য ইনফ্লেশন হিসেব করি না। ইনফ্লেশন হিসেব করি আমরা ওভারঅল যতগুলো কমোডিটি আছে সবগুলো কমোডিটির যে প্রাইস বা জেনারেল প্রাইস সেটার ইনফ্লেশনটা আমরা হিসেব করি। তাহলে এখানে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি এটা কিভাবে ডিফাইন করা যায়। Macroeconomics is concerned with the behavior of the economy as a whole. এখানে এই প্রথম যে অংশটা দেখতে পাচ্ছি আমরা যে macroeconomics is the study of economy as a whole including inflation, unemployment and economic growth. আমরা যেটা বললাম এখানে স্পেসিফিক সেটা লেখাই আছে। তাহলে এর আরেকটা কাউন্টার পার্টস হচ্ছে সেখানে মাইক্রোইকোনমিক্স। তো মাইক্রো আমরা দেখতে পাচ্ছি মাইক্রো মানে হচ্ছে মাইক্রোস্কোপ বা ক্ষুদ্র কিছু একটা ছোট মিনিস্কিউল ছোট মানে টাইম টাইপের কিছু একটা হয়। তাহলে মাইক্রোইকোনমিক্স আলোচনা করে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইকোনমিক বিহেভিয়ার। ইন্ডিভিজুয়াল কারা? কনজিউমার একজন ইন্ডিভিজুয়াল, আমি নিজেও একজন ইন্ডিভিজুয়াল, একটা ফ্যামিলি বা হাউসহোল্ড সেটা একটা ইন্ডিভিজুয়াল, অথবা একটা ফার্ম। এই এদের যে আচরণ বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে মাইক্রোইকোনমিক্স। এগুলো আমরা জানি কম বেশি সিম্পল বিষয়, এবং হাউ দে ইন্টারেক্ট উইথ ওয়ান অ্যানাদার। যেমন হচ্ছে কারা যারা ইকোনমিক এজেন্ট গুলো আছে, যেমন একটা হচ্ছে প্রোডিউসার, একটা হচ্ছে কনজিউমার বা সেলার। কনজিউমার এবং সেলার এটা হতে পারে প্রোডিউসার বা বায়ার হতে পারে। তাদের মধ্যে যে ইন্টারেকশন শুরু হয় সেগুলোকে মাইক্রোইকোনমিক্স অ্যানালাইজ করে। তাই এরপরে দেখতে কিছু ভেরিয়েবল আছে যেগুলো হচ্ছে মাইক্রোইকোনমিক ভেরিয়েবল, এগুলো হচ্ছে ম্যাক্রোইকোনমিক ভেরিয়েবল। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রাইস অফ এ গুড, প্রাইস অফ এ কমোডিটি সেটা হচ্ছে একটা মাইক্রোইকোনমিক ভেরিয়েবল। কারণ একটা কমোডিটির প্রাইস বলা হচ্ছে যে আমরা এখানে যে ডেফিনিশন যেটা আমরা দেখেছি ইন্ডিভিজুয়াল ইকোনমিক বিহেভিয়ার বা ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট। তাহলে প্রাইস অফ এ কমোডিটি অথবা প্রাইস অফ প্রাইস, আর এখানে হচ্ছে প্রাইস লেভেল অথবা সেটাকে বলা হচ্ছে জেনারেল প্রাইস লেভেল, মানে সবগুলো কমোডিটির প্রাইস একসাথে। তারপরে সেখানে আরো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল আছে, যেমন আমার ইনকাম আছে, কনজাম্পশন আছে, সেভিংস আছে এগুলো। আর আমরা ইকোনমিক পার্সপেক্টিভে ওভারঅল পার্সপেক্টিভে যেগুলো বলি সেটা হচ্ছে এগ্রিগেট ইনকাম, যে একটা দেশের অথবা ন্যাশনাল ইনকাম, একটা দেশের যে ইনকাম, আর একটা হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার। আর এখানে হচ্ছে শুধুমাত্র আমরা বলছি যে ইনকাম এক্সপেন্ডিচার। আর এখানে আমরা বলি মাইক্রোইকোনমিক্সে কনজাম্পশন, আর এখানে আমরা বলি এগ্রিগেট লেভেল অফ কনজাম্পশন। সো এই ভ্যারিয়েবলগুলো এখানে আছে অ্যাজ ইউজুয়াল। সেখানে এখানে এরপরে এগুলো জাস্ট ডিটেইলস এখানে কয়েকটা লেখা আছে, এগুলো কিছুটা ডেসক্রিপটিভ টাইপের বিষয়, জাস্ট কিছু কনসেপ্ট আমাদের সিলেবাসে দেখতে পাচ্ছি এখানে আছে। সেজন্য এটা আমরা মাইক্রোইকোনমিক্স থেকে শুধুমাত্র এই পার্টটা এখানে নিয়ে এসেছি। তো গত ক্লাসে আমরা যেখানে ছিলাম ওখানে চলে যাব যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এখানে এই অংশটা আমরা গত ক্লাসে একেবারে বেসিক, তো এটা গত ক্লাসে আমরা দেখিনি, সেজন্য আমরা সেখানে একটা এই কনসেপ্টটা আমরা শেষ করলাম। তোমাদের কার কোনো প্রশ্ন আছে? একেবারে সিম্পল বিষয়গুলো আমরা যে বিষয়গুলো বললাম।
দুইটা অ্যাটাক আর দুইটা কাজ একসাথে করা যায় না সেটা। তো সেখানে অনেকগুলো আছে যে এখানে অনেকগুলো एग्जांपल আছে আমরা গত ক্লাসে দেখেছি এগুলো এফিসিয়েন্সি ইকুইটি ইকোনমিক গ্রোথ এনভায়রনমেন্টাল পলিউশন সেকেন্ড হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে opportunity cost যে the cost of something what you give up to get there at it সেটা আমরা পরে আরো ডিটেইল আলোচনা করব। তো এটাতে আমরা সমস্যা ছিলাম rational people think accurately গত ক্লাসে আমরা ছোট একটা एग्जांपल দিয়ে দেখিয়েছি বা দেখেছি যে কিভাবে ডিসিশন মেকিং ইউনিট গুলো বা ইন্ডিভিজুয়াল কিভাবে ডিসিশন গুলো নেয়। যেমন তোমাদের বইতে আমার যতটুকু মনে পড়ে একটা एग्जांपल সম্ভবত আছে এরকম যে যখন বিমানের টিকিট গুলো সেল হয় তখন প্রথম দিকে যখন মানুষ ক্রয় করে ফেলে তখন দেখা যাচ্ছে পার টিকেটের প্রাইস একটা ফিক্স থাকে ফর एग्जांपल $100 বা কিছু একটা অ্যামাউন্ট। এখন এরা যখন বিমান যখন মানে ওই ফ্লাইটের যখন ছেড়ে দেওয়ার সময় হয় যে তারিখে ফ্লাইটটা যাবে মানে শিডিউল থাকে শিডিউল ডেটের আগে তারা যেটা করে কোম্পানি দেখে যে হয়তো দেখা যাচ্ছে 20 টা 40 টা সিট খালি আছে তাদের তখন তারা যেটা করে আগে যে প্রাইসে সেল করেছে তার থেকে 20% কমিয়ে দেয় দেন দেখা যাচ্ছে আরো 20% কমে যায় বা ওরা কমিয়ে দেয় এরপর দেখা যাচ্ছে আরো 50% কমিয়ে দেয়। এটা কেন? একইভাবে গাড়ির ক্ষেত্রে অর্থাৎ যখন বাসে যাই তখন দেখা যাচ্ছে ঢাকা থেকে চিটাগং যাচ্ছে তো এটা যদি একেবারে প্রতিষ্ঠিত গাড়ি হয় সেক্ষেত্রে একটু ভিন্ন তাদের একটু রুলস থাকে কিন্তু যদি একটু কম প্রতিষ্ঠিত হয় তাহলে যেটা করতে চায় গাড়িতে সিট আছে 20টা আগে তো সবগুলো 100 টাকা করে সেল করেছে বা 500 করে সেল করেছে যখন গাড়িতে যাচ্ছে সেটা সিট যেহেতু খালি আছে ঠিক আছে আমি আরো 3 জন 4 জন 5 জন নিয়ে নিই 50 টাকা দিলেও চলে গেল। তো এই ডিসিশন ওখানে ডিসিশন মেকার হচ্ছে যারা গাড়ি চালাচ্ছে ওরা তো তারা চিন্তা করে রেশনাল পিপল থিংক এট দ্য মার্জিন যার মানে হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউনিট তারা হিসেব করে তাদের প্রফিটটা তারা অ্যাচিভ করতে চান তারা সবসময় তাদের ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট দিয়ে বিষয়গুলো বিবেচনা করে। এটা কথা এখানে বলা হচ্ছে যে রেশনাল পিপল থিংক এট দ্য মার্জিন আমরা সেই মার্জিন কনসেপ্টটাকে যেই কি বলে যে ছোট একটা কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করি সেটা হচ্ছে মার্জিনাল। আমাদের এই সাবজেক্টে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট মার্জিনাল প্রফিট মার্জিনাল প্রোডাকশন এগুলো এই মার্জিনাল ইস্যুটা দিয়ে আমরা এই রেশনাল পিপল থিংক এট দ্য মার্জিন সেটাকে আমরা এক্সপ্লেইন করি যেটা আমরা গত ক্লাসে বললাম যে তারা চিন্তা করে ওভারঅল প্রফিট না যে আমি কি বলে 10টা টিকেট সেল করেছি প্রতিটার দাম 100 টাকা করে 10টা দাম হচ্ছে 1000 টাকা সেটা না তাহলে আমার এখানে খরচ হচ্ছে 80 টাকা 200 টাকা লাভ হচ্ছে এভাবে চিন্তা না করে তারা যেটা চিন্তা করে যে আমি আরেকজন যদি সেল করি আরেকজন যদি সেখানে আরেকটি কিছু সেল করতে পারি যদিও আমার পার ইউনিট সেল হচ্ছে টিকেটের হচ্ছে 80 টাকা খরচ হচ্ছে কিন্তু আরেকটা যদি 60 টাকাও সেল করি তাহলে সেটা আমার প্রফিট কারণ এটা আমার খালি হচ্ছে গাড়িটা সেটা আমার টোটাল প্রফিটে দিতে হচ্ছে। তো ইকোনমিক্স সেটাকে রিয়ালাইজ করেছে ওই কনসেপ্টগুলোকে ব্যবহার করে যে মার্জিনাল প্রফিট মার্জিনাল যেটা আমরা বললাম মার্জিনাল রেভিনিউ মার্জিনাল সেভিংস সেগুলো ব্যবহার করে। সো a small এটা হচ্ছে তাহলে কি a small change বা marginal change এটা হচ্ছে a small incremental change to the total value সামান্য কিছু একটা চেঞ্জ a small incremental adjustment or change to total plan or total plan of action অথবা আমরা যেটা বলছি total প্রোডাকশন বা total কনজাম্পশন ইত্যাদি যে কোনো কিছু হতে পারে সেটা। তো এখানে একটা एग्जांपल দেয়া আছে যে কস্ট রেট অফ সেল ফোন এখানে যে দুটো কনসেপ্ট তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে মার্জিনাল বেনিফিট আর একটা হচ্ছে মার্জিনাল কস্ট যেটা আমরা এখন বলছিলাম মার্জিনাল বেনিফিট আর মার্জিনাল কস্ট। এখানে take action only if marginal benefit is greater than marginal cost
যার মানে হচ্ছে আমি যদি গত ক্লাসে আমরা যেটা বলেছি সেখানে অতিরিক্ত একজন যদি এমপ্লয় করি তার জন্য যদি মার্জিনাল কস্ট আমাকে বিয়ার করতে হয় 8 টাকা, কিন্তু সে আমাকে যদি 9 টাকা বা 8 টাকা বেশি পরিমাণে ভ্যালু অ্যাড করে তখন আমরা সেটাকে এমপ্লয় করি। গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম। সো এই হচ্ছে এখানে রেশন অফ পিপল ইন অ্যাজ মার্জিন। এগুলো আমরা পরে ডিটেইল দেখব, জাস্ট এখানে কনসেপ্টটা দেখতে পাচ্ছি। চার নাম্বার হচ্ছে এটা খুবই প্র্যাকটিক্যাল এবং খুব ইম্পর্টেন্ট, পিপল রেসপন্ড টু দ্য ইনসেনটিভস। বলা হচ্ছে মানুষ কোন ধরনের ইনসেনটিভ যদি দেওয়া হয় সেটাতে রেসপন্ড করে। সেটা কি রকম? আমরা এই বিষয়ে দেখি যে স্মোকিং কিলস, অথবা কি বলে সেটা, হ্যাঁ ওগুলো তো থাকে। হ্যাঁ আমরা বুঝে গিয়ে অবশ্য যারা একেবারে কি বলে আসক্ত তারা হয়তো খুব কম প্রভাবিত হতে পারে। যাদের একেবারে হ্যাবিট হয়ে গেছে তাদের উপর ইমপ্যাক্টটা কম হতে পারে যে স্পেসিফিক কোন কমিউনিটির ক্ষেত্রে। কিন্তু একসময় যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে ভাতের পরিবর্তে আলু খান, ভাতের উপর চাপ করা। যদিও এখন ভাতের দাম আলু এই মুহূর্তে কম, কিন্তু মানে গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে চালের দাম একটু বেশি, তখন আলুর দাম অনেক কম ছিল, সেজন্য সেটা বলা হতো। অথবা আমরা এরকম অনেক কিছু দেখি যে কিছু জায়গায় যখন সরকার কিছু কমিউনিটির উপর ভ্যাট বা ট্যাক্স ইম্পোজ করলো, বা প্রপোজ করলো, ইম্পোজ না, তখন প্রপোজ করেছে যে এই কমিউনিটিগুলোর উপর সরকার আগে ছিল 10% বা 5% এর বেশি, বা এখন 50% করেছে, প্রপোজ করেছে বা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। তাহলে পিপল কিভাবে রিঅ্যাক্ট করেছে? যে বেশিরভাগ পিপল যারা দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, তাদেরকে যারা এই আন্দোলনকে যারা সাপোর্ট করেছে তাদের একটা বড় অংশ আমরা ট্যাক্স বেশি দিব, রেস্টুরেন্টে খাবো, কাজটা ভালো হবে না, তারাও এই বিষয়টাকে অনেক অনেক সংখ্যা, আমি কোনো জরিপ করিনি, আমার কাছে মনে হচ্ছে অনেকে সেটা পছন্দ করেনি। আমি যদি রেস্টুরেন্টে খাই, আমি যদি ওই আন্দোলন সাপোর্ট করি, আমি করি। আমি আগে একটা রেস্টুরেন্টে খেলে পরে দেখা যাচ্ছে আমার 100 টাকা বিল আসলে আমি 160 টাকা দিতাম, 60 টাকা 50 পয়সা দিতাম। ইভেন যেটা নন এসি সেটাতে ভ্যাট ছিল না, এখন আমাকে 115 টাকা দিতে হবে। যদিও এটা আলাদা করেছে হচ্ছে সেলারের উপর, রেস্টুরেন্টের মালিকের উপর, কিন্তু রেস্টুরেন্ট মালিক তো নিজের পকেট থেকে দিবে না, যারা খায় তারা থেকে দিবে। তো আমি বলবো যে এটা আমার উপর একটা ইমপ্যাক্ট আসবে বা আসতেছে, সুতরাং আমি সেটা এটা একটা পপুলার ডিসিশন না। তাহলে আমরা সেজন্য এখানে বলছি যে রেশনাল পিপল রেসপন্ড টু ইনসেনটিভস। তাহলে ট্যাক্স ইম্পোজ করা সেটা একটা নেগেটিভ ইনসেনটিভ, এটা একটা ইনসেনটিভ, তবে সেটা হচ্ছে নেগেটিভ। আবার একই সাথে যদি সাবসিডি দেয় এটা হচ্ছে একটা পজিটিভ ইনসেনটিভ। সাবসিডি কোনটা? যে আমি যখন খাচ্ছি সেখানে সরকার বলবে তুমি যদি রেস্টুরেন্টে খাও তাহলে তোমাকে যারা সেল করতেছে তাদের বিলের উপর আমি 5% গভর্নমেন্ট পে করবে, এটাকে আমরা বলি সাবসিডি। অথবা যেটা এটা সাধারণত এই কমিউনিটির ক্ষেত্রে দেখা যায় না, যে ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কৃষকদেরকে দিয়ে থাকে। তো কৃষকরা যখন সার ক্রয় করে তখন কৃষকদেরকে সারের প্রাইস হচ্ছে 20 টাকা করে বা কেজি, ফর এক্সাম্পল ইউরিয়া, তো সরকার সেখানে 5 টাকা দেয় আর 15 টাকা কৃষকদের, অথবা ডিজেলে দেয়, অথবা অনেকগুলো তোমরা জানো যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় অনেকগুলো ভাতা আছে, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, এখন জানি না কি লেভেলে আছে, তো অনেকগুলো তো আছে। যেহেতু গ্রামীণ যে কি বলে ডিসেন্ট্রালাইজ প্রশাসনের যেহেতু এই গ্রাম মানে কি বলে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা এগুলো সবগুলো মানে যারা আগে নির্বাচিত হয়েছে সবগুলো তাদের হয়ে গেছে, এগুলো কি লেভেলে আছে জানি না, তবে আছে, কিছু কিছু তো আছে। তো এগুলো হচ্ছে ইনসেনটিভ, যে পিপল রেসপন্ড টু ইনসেনটিভ। তাহলে কৃষকদের যখন 5.5 টাকা ভর্তুকি দেওয়া হয়, যে 20 টাকার মধ্যে যদি 5 টাকা সরকার ভর্তুকি দেয়, অথবা ডিজেলের যদি পার কেজি হচ্ছে 100 টাকা, সরকার যদি 20 টাকা ভর্তুকি দেয়, তাহলে পিপল কিভাবে রেসপন্ড করে বা ফার্মার কিভাবে রেসপন্ড করে? যে সে বলে যে আমি এবার প্রোডাকশন বেশি করব। আচ্ছা, দেওয়া হবে সেজন্য যে যাতে কৃষক বেশি উৎপাদনে আগ্রহী হয়, যেহেতু আমাদের রাইস হচ্ছে স্টেবল ফুড, অথবা কৃষি উৎপাদন একটা খুবই ভাইটাল একটা প্রোডাকশন, সেটাতে যদি প্রোডাকশন যদি বাড়ে তাহলে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, সেজন্য সরকার সেটা করে থাকে। তাহলে যে এরকম যে কোনো ধরনের গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, সেটা বিজ্ঞাপন হোক, সেটা বিজ্ঞাপন হোক, অথবা যে কোনো জায়গায় যখন কোনো ধরনের সাবসিডি দেওয়া হয়, অথবা যদি
করা হয় সেটার একটা ইমপ্যাক্ট পিপলের উপর আছে, মানে সাধারণ জনগণের উপর আছে, সেজন্য তারা সেই অনুযায়ী রেসপন্ড করে। এটা হচ্ছে সেজন্য আমরা বলছি পিপল রেসপন্ড টু ইনসেনটিভস। তাহলে এখানে অনেকগুলো আছে, এটা কিভাবে রেসপন্ড, কেন রেসপন্ড করে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো লেখা আছে something that induces a person to act higher price, যদি প্রাইস যদি বেশি হয়, যেমন সরকার যদি, তোমরা বিভিন্ন সময় শুনেছো যে সরকার সর্বোচ্চ দাম নির্ধারণ করে কোনো একটা প্রোডাক্টের, বিশেষ করে যখন রমজান মাস চলে, যখন প্রোডাক্টের ক্রাইসিস হয় তখন দেখা যাচ্ছে সরকার সর্বোচ্চ দাম বেঁধে দেয়, এই দামে বেশি বিক্রি করতে পারবে না সেলারদেরকে। হয়তো অনেক সময় সেটা অনেকে মানে ফলো করে না, সেটা মানে না, কিন্তু এতে করে যারা কনজিউমার আছে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়। তো এইটাও একটা মানে গভর্নমেন্ট রেসপন্স টু প্রোটেক্ট দ্য কনজিউমার্স। তাহলে এখানে এরকম অনেকগুলো আছে, চেঞ্জ কস্ট অফ বেনিফিট, কিভাবে, যেমন কস্ট কাট চেঞ্জ করে যে ফার্মারের যদি সাবসিডি দেয়, একইভাবে বেনিফিট ফার্মারের চেঞ্জ হচ্ছে চেঞ্জ পিপল বিহেভিয়ার, যে আগে দেখা যাচ্ছে সে উৎপাদন করতে কম কৃষক, এখন সে সাবসিডি দেওয়ার কারণে বেশি উৎপাদন করে। এখন তুমি দেখবে এই বছর পেঁয়াজ এবং আলুর দাম কম্পারেটিভলি একটু কম, এখন একেবারে পিক সিজনে পেঁয়াজ এবং আলুর দাম একটু কম, তো হয়তো বেশি উৎপাদন হয়েছে, আমরা যদি দেখতে পাচ্ছি যে বেশি উৎপাদন হয়েছে সেজন্য প্রাইস কমে গেছে, আলু বেড়ে গেছে। তো কিছু জায়গায় আমরা পত্রিকা দেখেছি যে ফুলকপি প্রতি কেজি 2 টাকা 5 টাকা বিক্রি করতেছে, অথবা বিক্রি করতেছে তারা করে দিচ্ছে। এখন এটা প্রভাব হচ্ছে তুমি আগামী বছর দেখবে যারা এই বছর উৎপাদন করেছে এরা এদের একটা বড় অংশ আগামী বছর উৎপাদন করবে, কিন্তু যে গত বছর দাম কম ছিল তখন দেখবে আবার ঘাটতি হবে, আগামী বছর দেখবে দাম এটা 40-50 টাকা নিচে এখন তো আসে। তাহলে এই এখানে যে ইনসেনটিভস গুলো আছে, সেটা কিভাবে কাজ করে সেটা তো এখানে কয়টা एग्जांपल দিয়ে দেখানো হয়েছে ইনসেনটিভ গুলো কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমরা মানে প্রথম যেটা দেখেছি, আমরা প্রথম যে ব্রড ক্যাটাগরি যে চারটা দেখেছি, এই চারটা ছিল এখানে। এরপর এটার সাথে তিনটা আছে, এটা হচ্ছে হাউ পিপল ইন্টারেক্ট। প্রথমটা আমরা দেখেছি, প্রথম ব্রড ক্যাটাগরি চারটা প্রিন্সিপাল পর্যন্ত, how people make decisions, এই ক্যাটাগরির অধীনে চারটা আমরা দেখেছি, এই চারটা প্রিন্সিপালের মধ্যে চারটা আছে। আর সেকেন্ড হচ্ছে how people interaction আমরা বুঝি যে কিভাবে একটা গ্রুপের সাথে অন্য গ্রুপ ইন্টারঅ্যাকশনস গুলো হয়, বার্গেনিং গুলো হয়, সেটার উপর বেসিস করে সেখানে তিনটা আছে, এই যে how people interact। তাহলে এখানে পাঁচ নাম্বার হচ্ছে trade can make everyone better। বলা হচ্ছে যে ফর एग्जांपल আমি মানে কি বলে, আমি চাল উৎপাদন করি বা ধান উৎপাদন করি, কিন্তু আরেকজন সে ধান উৎপাদন করতে পারে না, সে রিকশা চালাতে পারে। তো যেটা আগে ছিল, তাহলে যে আমি তো আমার দরকার রিকশা দরকার, আমার চাল দরকার, মানে ধান দরকার, তাও দরকার। তাহলে যদি আমরা ট্রেড করি একে অপরের সাথে, সেটা ইন টার্মস অফ মনিটারি ইউনিট হতে পারে অথবা বার্টার ট্রেড হতে পারে, তাহলে আমরা আমাদের অবস্থার উন্নতি করতে পারি, যেটাকে আমরা বলছি বেটার। এটা ডোমেস্টিক ট্রেড হতে পারে, ইন্টারন্যাশনাল ট্রেড হতে পারে, যে এটা হচ্ছে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার। তাহলে আমি সবকিছু চাইলে কিছু উৎপাদন করতে পারি না, আমাকে অন্য সাহায্য নিয়ে কিছু আইটেম তার থেকে আমাকে কনসাম্পশনের জন্য, আমার ওয়েলফেয়ারের জন্য সেখানে আমাকে কিছু জিনিস নিতে হয়, যে ট্রেড করতে হয়। তাহলে এটার মাধ্যমে আমরা দুজনেই গেইন উইন সিচুয়েশনে যেতে পারি। এটাকে বলা হচ্ছে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার। So allows each person to specialize in the activities he or she does best. তাহলে আমি যদি ট্রেড না করি, আমাকে যেটা করতে হবে, আমাকে ধান উৎপাদন করতে হবে, আবার রিকশা চালানো সেটাও শিখতে হবে, অথবা কাগজ উৎপাদন করতে হবে। এতে করে আমার ধান উৎপাদনে স্পেশালাইজেশন হবে না, এটা তো আসবে না। আর যদি আমি শুধুমাত্র ধান উৎপাদনে আমার নলেজ ব্যবহার করি, তাহলে আমি ধান উৎপাদনে স্পেশালাইজ হব, স্কিল হব, আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আর যে সেখানে কাপড় উৎপাদন করে অথবা
ওই যে রিকশা চালায় তার সেখানে এক্সপার্টিস ডেভেলপ হবে। এটাকে বলা হচ্ছে স্পেশালাইজেশন ইন রেসপেক্টিভ সেক্টরস। যে যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে কাজ করতে করতে স্কিল বেড়ে যাওয়া, প্রোডাক্টিভিটি বেড়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে স্পেশালাইজেশন। তাহলে যদি ট্রেড হয়, এটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে, যেমন আমরা তৈরি পোশাক উৎপাদন করি, বিদেশে রপ্তানি করি, আর যেগুলো ক্যাপিটাল আইটেম আছে, এই যে এই সমস্ত ক্যাপিটাল আইটেমগুলো কম্পিউটার আছে, এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইম্পোর্ট করি। তাহলে আমরা যদি বেশি কাপড় উৎপাদনে মনোযোগী হই, সেখানে আমরা আরো বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো, স্কিল আমাদের স্কিল আমরা হয়ে উঠবো আস্তে আস্তে সেখানে। আর যে এই যে ক্যাপিটাল মেশিনারিজ বা চায়না যারা আছে তারা সেখানে বেশি এক্সপার্ট হয়ে উঠবে, তারা সেখানে স্পেশালাইজ হবে। এতে করে আমরা ট্রেড করে এটার সাথে কি বলে কাপড়ের সাথে কাপড় উৎপাদন করে যে আমরা মানে যে এক্সপোর্ট আর্নিং পাবো সেটা দিয়ে আমরা ক্যাপিটাল আমদানি করতে পারবো। এতে করে আমরা দুই পক্ষই সেখানে আগে চেয়ে বেটার পজিশনে যেতে পারবো। যেটা এখন মার্কেট ইউনিটি করা হয় এক সময় এই গ্রাফিক দ্বারা, তখন সেখানে গুডস এক্সচেঞ্জ হতো, যেটাকে আমরা বার্টার এক্সচেঞ্জ করতাম। তো এই হচ্ছে এখানে একটা ছবিও আছে, এরকম সবগুলো আছে, এখানে সবগুলো দেয়া আছে, অনেকগুলো एग्जांपल বলতে আছে। তারপরে হচ্ছে 6 নম্বর প্রিন্সিপাল হচ্ছে মার্কেটস আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। বলা হচ্ছে মার্কেট হচ্ছে সকল ইকোনমিক অ্যাক্টিভিটিকে অর্গানাইজ করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। যত ধরনের কার্যক্রমগুলো হয়, ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো হয়, সবগুলোকে অর্গানাইজ করা হচ্ছে মার্কেটের মাধ্যমে। যেমন সেখানে যারা প্রোডিউস করে, যারা কনজিউম করে, তারা সবসময় সিগন্যাল দেয় আমার কি কমোডিটি লাগবে। যেমন মার্কেটে যদি এই মুহূর্তে আলুর দাম কম হয়, আমাকে মার্কেট সিগন্যাল দিচ্ছে, আমাকে মানে প্রোডিউসারকে মার্কেট সিগন্যাল দিচ্ছে আমি আলু উৎপাদন আগামী বছর বা এক মাস করা ঠিক হবে। একইভাবে কনজিউমারকে একটা সিগন্যাল দিচ্ছে যে কম দামে সে আলু কিনতে পারবে। তো মার্কেট কনজিউমার এবং প্রোডিউসারদেরকে অর্গানাইজ করতেছে, তাদেরকে কিছু সিগন্যাল দিচ্ছে যে কে কি করবে। যে কমোডিটি প্রাইস বেশি, মার্কেটে প্রোডিউসারদেরকে সিগন্যাল দিচ্ছে যে এটাতে তুমি ইনভেস্টমেন্ট বাড়াও, সেখানে তোমার প্রফিট বেশি হবে। তো এইভাবে মার্কেটের মাধ্যমে অর্গানাইজ হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো। তো এখন এটা অর্গানাইজ হতে গিয়ে যদি সেখানে মার্কেটে ফর एग्जांपल এখন যদি রাইসের বা আলুর দাম যদি বেশি হয়, তাহলে কৃষকরা বেশি আলু উৎপাদন করবে এবং আলু উৎপাদনের রিসোর্স গুলো বেশি ব্যবহার করবে। রিসোর্স মানে হচ্ছে ক্যাপিটাল, ল্যান্ড, লেবার, এগুলো বেশি উৎপাদন করবে। এটাকে এখানে বলা হয়েছে যে allocate economic resources or scarce resources। আমার জমি হচ্ছে স্কার্স, তাহলে জমিটা ব্যবহৃত হবে আলু উৎপাদনে। তাহলে এটা কে সিগন্যাল দিচ্ছে? মার্কেট। মার্কেট সিগন্যাল দিচ্ছে আলুর দাম বেশি, তাহলে কৃষকরা সিদ্ধান্ত নিচ্ছে আমি আলু উৎপাদনে যাব। আলু উৎপাদনে গেলে পরে সেখানে যে স্কেয়ার্স রিসোর্স গুলো আছে কৃষকের কাছে বা দেশে, সেগুলো ওখানে ব্যবহৃত হবে। এটা ল্যান্ড না, লেবার, ক্যাপিটাল, এটসেট্রা যারা আছে সবাই সবচেয়ে বেশি অ্যালোকেশন রিসোর্স গুলো ওই আলু উৎপাদনে ব্যবহার করবে। আমি জাস্ট সিম্পল एग्जांपल দেব। ফর एग्जांपल কম্পিউটারের প্রাইস বেশি, তাহলে এখানে তোমার তখন লয়ের ডিমান্ড কমে গেছে, মানে কম্পিউটারের মনে করো এখানে ডিমান্ড অনেক বেশি, বা তোমাদের লয়ারদের একটু ডিমান্ড অনেক বেশি, দেখা যাচ্ছে দেশে মানে অনেক অরাজকতা বা অনেক সমস্যা হচ্ছে, যার কারণে প্রচুর লয়ার দরকার। আইন আদালতের অবস্থা ভালো না, সেখানে প্রচুর আইন কানুন বা এগুলো এস্টাবলিশ করার জন্য তোমার ভালো জন্য সেখানে প্রচুর লয়ার দরকার। তো যখন প্রাইভেট প্রতিষ্ঠান খুলে করবে, এগুলো করবে, ওরা খুলে করবে, তাহলে রিসোর্স গুলো আস্তে 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 ল অফ রেন্টবিলিটি তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হবে। কারণ তোমরা যারা পাস করে বের হবে তাদের যেহেতু ফিল্ড ভালো আছে, ডিমান্ড আছে, সেজন্য রিসোর্স গুলো সবগুলো প্রতিষ্ঠান, প্রাইভেট পাবলিক প্রতিষ্ঠানগুলো ল গ্রাজুয়েট তৈরি করার জন্য তাদের মানে ইউনিভার্সিটিগুলোতে আস্তে আস্তে ডিপার্টমেন্ট খুলবে। যাদের আছে দক্ষ আছে তারা বেশি দিকে আর নতুন করে খুলবে। তাহলে এতে করে সেখানে রিসোর্স গুলো মোবিলাইজ হবে। দেখা যাচ্ছে সেখানে ইকোনমিক্স বন্ধ করে দিয়েছে, বিবিএ বন্ধ করে দিয়েছে, সায়েন্স বন্ধ করে দিয়েছে, ডিমান্ড নেই। তাহলে ওরা বন্ধ করে সবগুলো আস্তে আস্তে কনসেন্ট্রেট হবে ল অফ রেগুলেশন তৈরি করবে। সো এজন্য আমরা বলছি যে এটাকে বলা হচ্ছে allocate economic resources, scarce resources to a sector which is determined by the market forces।
যেটা আমরা বললাম মার্কেট হচ্ছে সবগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিসের একটা সিগন্যালিং ফ্যাক্টর। এটা আমি ইকোনমিক্স জানি, তুমি জানো বা না জানো, ডিসিশন নিতে কিন্তু সেটা কেউ ভুল করে না। তুমি যখন এখানে এসেছো তোমার অপশন ছিল তুমি দলের জন্য ইকোনমিক্স পড়াবে একেবারে যা আছে সাবজেক্ট সবগুলো পড়বে, তা তুমি কিন্তু ঠিক ঠিক দাও নিয়েছো, তুমি কিন্তু ইকোনমিক্স জানো না, তোমার কিন্তু ইকোনমিক্স জানো না, আর একটা কোনো লাইন অফ ডিমান্ড আছে আছে মানে আছে, সেজন্য তুমি এখানে এসেছো। তো এটা কে অর্গানাইজ করেছে? ইনডিরেক্টলি যে মার্কেটিং ডিমান্ড আছে, সেজন্য আমরা বলছি মার্কেট হচ্ছে সবগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিসে যে অর্গানাইজ করে। এরপরে এখানে অনেকগুলো एग्जांपल আছে, এগুলো খুব বেশি আমাদের প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে সেখানে মার্কেটে সেখানে গভর্নমেন্ট কিভাবে রোল প্লে করে। এতক্ষণ আমরা মার্কেটের কথা বললাম, এখানে কিন্তু গভর্নমেন্ট নেই। এই যে বিষয়গুলো বলেছি তোমরা যে ল সাবজেক্টটা নিয়ে পড়ালেখা শুরু করেছো বা ভর্তি হয়েছো, এখানে কিন্তু গভর্নমেন্টের কিছু নাই, এটা মার্কেটে বেশি ডিমান্ড, সেজন্য তোমরা এখানে ভর্তি হয়েছো। এখন সেখানে গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট বলতে না লয়ার প্রতি বছর আবার 100 বেশি প্রয়োজন নেই, তখন আমরা একটা রেস্ট্রিকশন একটা ইম্পোজ করে দিচ্ছি। আবার গভর্নমেন্ট বলতে পারে যে না লয়ারের আরো বেশি প্রয়োজন, আমি বাইরে এক্সপোর্ট করব লয়ার। এটা হচ্ছে গভর্নমেন্টের রোল, যে মার্কেট ইকোনমিক অ্যাক্টিভিটিসে গভর্নমেন্ট ইন্টারভেন করা। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট ক্যান সামটাইম ইমপ্রুভ মার্কেট আউটকামস। সো মার্কেট আমাদেরকে যে আউটকাম দেয়, গভর্নমেন্ট চাইলে সেটা আরো বেটার পজিশনে নিতে পারে বিভিন্ন পলিসি মেকিং এ। তো সেটা হচ্ছে এখানে আমরা বলছি গভর্নমেন্ট কিভাবে করে, যে উই নিড গভর্নমেন্ট কেন? To enforce rule and maintain institutions that are key to the market economy. পরপর মার্কেট আছে, সবই আছে, সব লয়ারের ডিমান্ড আছে ভালো, কিন্তু দেখা গেল সেখানে মানে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, ল গ্রাজুয়েট তৈরি করতে সেখানে যারা প্রাইভেট প্রতিষ্ঠান আছে তাদের অনেক বেশি খরচ হচ্ছে, তারা সেখানে হয়তো এগিয়ে আসবে না। অথবা ল গ্রাজুয়েটদের এতদিন পর্যন্ত দেশের বাইরে এক্সপোর্ট করা, বাইরে ম্যানপাওয়ার এক্সপোর্ট করা, যেটা স্কিল ম্যানপাওয়ার, সেটা ছিল না। তখন বলতে না ঠিক আছে আমরা এখন আমেরিকার সাথে চুক্তি করেছি যে সামনে আমেরিকান সরকারের প্রচুর লয়ার প্রয়োজন হবে, আমাদের ল গ্রাজুয়েটদের কোয়ালিটি ভালো, তাদের সাথে আমরা একটা এমওইউ, যেটা বলা হয় মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেরকম কিছু একটা চুক্তি হলো যে আমরা বাইরে এক্সপোর্ট করবো সেগুলো। তাহলে এতে করে কি হলো? মার্কেট আউটকাম আরো বেটার হলো, যে ল গ্রাজুয়েটদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি আরো বাড়বে। অথবা আগে ওখানে বিশেষ করে চুক্তি ছিল, এবছর চুক্তি শেষ আর গভর্নমেন্ট রিনিউ করে, তাহলে সেখানে গ্রাজুয়েটের ডিমান্ড কমে যাবে। তো এটা হচ্ছে বিষয়। তাহলে গভর্নমেন্ট সাধারণত যেভাবে মার্কেট আউটকাম বেটার করে, সেটা হচ্ছে আমরা অনেকভাবে দেখি, বেটার হতে পারে, সেটা ওয়ার্স হতে পারে, সেটা আমরা বিভিন্নভাবে দেখি। একরকম আমরা বলেছি যে ভ্যাট আরোপ করা, সাবসিডি দেওয়া, ট্যাক্স ইম্পোজ করা, অথবা বিভিন্ন ধরনের রেগুলেশন নিয়ে আসা, এগুলো কিন্তু মার্কেট আউটকামকে বিভিন্নভাবে প্রভাবিত করে, যেটা গভর্নমেন্ট করে থাকে। গভর্নমেন্ট মার্কেট আউটকামকে বিভিন্নভাবে ইন্টারভেন করে প্রভাবিত করে থাকে, যেমন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো সেখানে এই কাজগুলো সেখানে থাকে, যেমন কোন একটা ডিসপিউট হচ্ছে জায়গা জমি বা কোনো কিছু নিয়ে, তো সরকার যেটা করে যে প্রপার্টি রাইট, মানে প্রপার্টি রাইট মানে হচ্ছে তোমরা বুঝো যে লয়ার হাউস লয়ার কাছে বলেছো যে এই জায়গাটা কার, মানে সরকার কার, সেটা সরকার আইনগতভাবে ডিফাইন করে দেয়, এটা ভোগ মানে হস্তান্তর বা অনেকগুলো এখানে কন্ডিশন আছে, সেগুলো কিভাবে চলবে সেটা গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় আইনগতভাবে। এটা হচ্ছে এনফোর্স প্রপার্টি রাইট, যে কোনো একটা সম্পদ হতে পারে, অ্যাসেট হতে পারে, বিল্ডিং হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, ফার্ম হতে পারে, প্রপার্টি রাইট অ্যাসাইন করে দেয় গভর্নমেন্ট। সো এই হচ্ছে বিষয়। আবার মার্কেট যদি ফেল করে সেখানে গভর্নমেন্ট প্রভাবিত হতে পারে। মনে করো সবাই ল ডিগ্রি করতেছে আর ওখানে দেখা যাচ্ছে সায়েন্স সাবজেক্ট কেউ পড়ে না, তাহলে আমাদের সায়েন্স ছিল কম্পিউটার দরকার, মানে স্পেস এক্সপ্লোরেশনের জন্য সেখানে সে এক্সপার্ট দরকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার, বিভিন্ন ক্যাটাগরিতে লোকজন দরকার আছে। সায়েন্সে এখন নতুন মনে করো ডাইমেনশনগুলো আসতেছে, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সে, সেগুলো দরকার আছে। তাহলে এখানে গভর্নমেন্ট সেখানে যে কাজটা করে সেটা হচ্ছে
মার্কেটে কিন্তু তাদের ডিমান্ড নেই। কেন নেই? ফর এক্সাম্পল সেখানে ভালো ল্যাব নেই, ভালো ভালো স্কিল মেন পাওয়ার নাই তাদেরকে পড়ালেখা করানোর জন্য। তাহলে গভর্নমেন্ট সেখানে সাবসিডি দিয়ে এদেরকে পড়ালেখা করানোর জন্য একটা ইনিশিয়েটিভ দিতে পারে, যেটাকে বলা হচ্ছে মার্কেট ফেলিউরকে ওভারকাম করার জন্য যে ব্যবস্থা সেটা। তো এই বিষয়গুলো সেখানে আছে। প্রপার্টি রাইট যেটা আমরা বললাম যে মার্কেট ফেলিউর যে কারণে হয়, এগুলো খুব বেশি তোমাদের দরকার নেই, সেজন্য আমি বলছি না যে এক্সটার্নালিটিস মার্কেট ফেলিউর এগুলো। মার্কেট ফেলিউর মানে হচ্ছে মার্কেট যদি ঠিকভাবে কাজ না করে সেটা তখন সেখানে যে ফেল করে রিসোর্স অ্যালোকেশন সেটা মার্কেট ফেলিউর। তো এরপরে হচ্ছে 3 নম্বর ক্যাটাগরি আছে যে দুইটা গেল হাউ দ্য ইকোনমি as a whole work যেটা হচ্ছে আসলে ম্যাক্রো ইকোনমি, যেটা আমরা ইকোনমি as a whole দেখতে পাচ্ছি। এখানে তিনটা আছে প্রিন্সিপাল 8 দেখতে পাচ্ছি। A country's standard of living depends on its ability to produce goods and services. A country's মানে হচ্ছে আসলে a country's people অথবা a country's population, মানে একটা দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন হবে সেটা নির্ভর করে হচ্ছে ওই দেশের রিসোর্স যেগুলো আছে সেগুলোকে কিভাবে আউটপুট ইনপুটকে কিভাবে আউটপুটে নিয়ে যাওয়া যায় সেই অ্যাবিলিটির উপর, অথবা এটা আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে প্রোডাক্টিভিটির উপর। তাহলে মানে মানুষের জীবনযাত্রার মান কেমন হবে সেটা নির্ভর করে হচ্ছে ওই দেশের যে দ্রব্য এবং সেবা যেগুলো উৎপাদন হয় সেটা উৎপাদনের ক্ষমতার উপর, অ্যাবিলিটির উপর। যার মানে হচ্ছে প্রোডাক্টিভিটির উপর, স্কিল মেন পাওয়ার উপর। যে দেশে যত বেশি হাইলি প্রোডাক্টিভ সেই দেশ তত বেশি সেখানে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করতে পারে এবং সেটা ইফেক্টিভলি প্রোডাক্টিভলি সেটা পায়। তো এখানে অনেকগুলো আছে যে এক্সাম্পল আছে লার্জ ডিফারেন্সেস ইন লিভিং স্ট্যান্ডার্ড অ্যামং কান্ট্রিজ এন্ড ওভার টাইম। কোন দেশের জীবনযাত্রার মান খুব উন্নত, কোন দেশের খুব অনুন্নত, আবার একই দেশের মধ্যেও একটা সময় হচ্ছে অনুন্নত, একটা সময় হচ্ছে উন্নত। মনে করো আমেরিকা 1800 শতাব্দীতে ছিল অনুন্নত, এখন খুব উন্নত, এক নাম্বার দেশ এটা হচ্ছে ওভার টাইম। আবার আমেরিকার সাথে বাংলাদেশের যে ইনকাম ডিসপ্যারিটি সেটা হচ্ছে ডিফারেন্সেস অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং বা ডিফারেন্সেস অফ ইনকাম সেটা আছে। এখানে एग्जांपल আছে যে নাইজেরিয়া আমরা জানি যে ইনকাম হচ্ছে কম হবে, মেক্সিকো বেশি হবে এটসেট্রা। তো তারপরে হচ্ছে এগুলো কেন হয় সেটা আমরা একটু বলছি যে প্রোডাক্টিভিটি বেসিক্যালি প্রোডাক্টিভিটি কি কে বলতে পারবে? প্রোডাক্টিভিটি আমরা কি বুঝি প্রোডাক্টিভিটি বলতে? সফলতা অনেকটা সেরকম, মানে হচ্ছে আরেকটু মানে আমরা যদি র লেভেলে বলি সেটা হচ্ছে মনে করো প্রতি ঘন্টায় একজন প্রডিউস করতে পারে 2 কেজি, একজন 3 কেজি, একজন 4 কেজি। তাহলে যে 4 কেজি প্রডিউস করে তার প্রোডাক্টিভিটি বেশি আমরা বলি, ঠিক না? তার মানে হচ্ছে গিভেন টাইমে কে কত বেশি স্কিল, কে কত বেশি প্রডিউস করতে পারে তাকে আমরা তত বেশি প্রোডাক্টিভ বলি। তো এখানে একই কথা এখানে সব আছে যে কোয়ান্টিটি অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ফর ইচ ইউনিট অফ লেবার ইনপুট। তার মানে হচ্ছে প্রতিজন লেবার, যেটা আমরা বলছি একজন লেবার বা প্রতিজন লেবার কত বেশি প্রডিউস করতে পারে একটা নির্দিষ্ট সময়ে সেটাকে বলা হচ্ছে প্রোডাক্টিভিটি। তো প্রোডাক্টিভিটির উপর নির্ভর করে সেখানে এই যে কান্ট্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা আমরা একটু বলেছি। তো এরপরে হচ্ছে এটা একটা কমন কনসেপ্ট বা কমন প্রিন্সিপল, সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। বলা হচ্ছে প্রাইস ইজ রাইজ অথবা প্রাইস লেভেল রাইজ ইফ গভর্নমেন্ট প্রিন্টস টু মাচ মানি। যে তোমরা কিছুদিন আগে দেখতে পেয়েছো যে এখন বর্তমান সরকার আসার পরে তারা 32,000 করোড় এই পরিমাণ মানি তারা প্রিন্ট করেছে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে। আবার আগে যারা সরকার ছিল তারা দেখা যাচ্ছে বলা হচ্ছে 60,000 করোড় উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম, মানে 3-4 মাস 5 মাসের মধ্যে। এখন এরা যখন সরকারে এসেছে তখন দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, মানে
ছিল না পেমেন্ট। তোমরা অনেকে হয়তো দেখেছো যখন ব্যাংকে গেছো, মনে করো গ্লোবাল ইসলামে গেছো, কেউ ফার্স্ট সিকিউরিটি গেছো, নিশ্চয়ই তোমরা জেনে গেছো, মানে অনেকে গেছো হয়তো যে ফার্স্ট সিকিউরিটি গেছো, অ্যাক্সিস ব্যাংকে গেছো, অনেক তো ব্যাংক আছে, গ্লোবাল ইসলাম ব্যাংকে গেছো, যাওয়ার পর দেখছো তোমার টাকা যখন মানে চেক যখন দিয়েছো টাকা নেই হচ্ছে, অথবা কোনো একটা ব্যাংকে যখন বেরি চেক জমা দিয়েছো, ওই সমস্ত ব্যাংকগুলো মানে গত 3-5 সময়ের ধরে যখন সেটা পাস হচ্ছিল না, তো এটাকে আমরা ব্যাংক ডিফল্ট বা ব্যাংক রান বলি। তাও যখন এই অবস্থার কারণে গভর্নমেন্ট যেটা করেছে, একবার 22,000 কোটি ছাপিয়েছে টাকা। তোমার যে আমার কাছে যে মনে করে এখানে আমার কাছে একটা 500 টাকার নোট আছে বা 1000 টাকার নোট আছে, এটা একটা কাগজ আসলে সরকারের কাছে, এটা ছাপাতে 2 টাকা কাগজের দামটা খরচ হয়। সরকার কিন্তু আর 2000 টাকা 1000 মানে 500 টাকা বা 1000 টাকা এটা খরচ হচ্ছে না। সরকার হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে সেটা ছাপায় যে আমার কাছে যে 500 টাকা পেজগুলো লেখা যেটা কাগজ আছে বা নোট আছে, সরকার চাইলে সেটা শুধুমাত্র কাগজের খরচে সেটা ছাপাতে মানে ছাপাতে পারে সেন্ট্রাল ব্যাংকে দিয়ে। সরকার তো 500 টাকা খরচ হয় না, আমার 500 টাকা লাগবে, এই তোমার থেকে আমি 500 টাকা বের করলে তোমাকে কিছু দিতে হবে, বিক্রি করলে তুমি 500 টাকা দিবে, মানে আমার কাছে একটা 500 টাকা পরিমাণের ভ্যালু আছে। সরকারের কাছে 500 টাকা পরিমাণের ভ্যালু থাকে না যদি সরকার সেটা ছাপায়, কিন্তু যদি না ছাপায় তখন থাকে। সরকার 500 টাকা চাইলে কোনো কমোডিটি কিনতে ব্যবহার করে, অথবা আমার থেকে লোন নিতে ব্যবহার করে। আমার থেকে লোন কিভাবে নেয়, যে আমি যখন সঞ্চয়পত্র ক্রয় করি তখন আমার থেকে সরকার সেটা লোন নেয়, যে আমাকে প্রতি মাসে সঞ্চয়পত্র মানে কি, ওই যে কেউ বাংলাদেশ ব্যাংক থেকে কিনে, কেউ 5 লক্ষ টাকা বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, নাম সঞ্চয়পত্র, অথবা এটা পাবো এটা প্রাইজ বন্ড, যেটা প্রাইজ বন্ড, এটাও একটা ফ্রি সরকার দেয় আমাদের থেকে। সরকার কি করে নিয়ে যে আমার থেকে 500 টাকার একটা প্রাইজ বন্ড কিনে নেয়, নিয়ে সরকার যেটা করে এটা সরকার কোনো একটা কাজে লাগে, রাস্তাঘাট বা নির্মাণ করে বা কিছু একটা করে, এবং প্রতি 3 মাস বা বছরের পর পর একটা লটারি ড্র করে ছোট একটা অংশ 500 টাকার ছোট একটা অংশ লটারি ড্র করে এই যেই টাকাটা নিয়েছে সেটা যেটা ইন্টারেস্ট আসবে তার থেকে একটা কম অংশ লটারি ড্রতে প্রাইজ হিসেবে নেয়। এইটাও একটা ঋণ, সরকারি ঋণ। তখন সরকারের কাছে 500 টাকার মূল্য 500 টাকা, কিন্তু সরকার যখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ছাপিয়ে ফেলে সরাসরি, তখন 500 টাকার মূল্য হচ্ছে 1 টাকা বা 2 টাকা, তার ওই নোটের খরচ। যখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ছাপায় তখন ওই নোটের খরচ শুধুমাত্র। তো এই যে সরকার চাইলে, যে কোনো সরকার চাইলে সে টাকা ছাপাতে পারে, কিন্তু আইনগতভাবে সেটা মানে ঠিক না, লিগ্যাল না। টাকা ছাপালে যে অসুবিধা হয় সেটা হচ্ছে এটা। এখন আমরা এই দেশে অনেক বেশি দেখতে পাচ্ছি, কারণ কি কিছুদিন আগে এত ছাপিয়েছে, এখন সরকার আবার 32,000 crore ছাপিয়েছে। যদি টাকা বেশি ছাপায় সরকার, এর মানে হচ্ছে এই টাকা তোমার এই 32,000 কোটি টাকা কিন্তু কোনো ভারতীয়ের কাছে নাই, কারণ ভারতে বাংলা টাকা চলে না। হয়তো তুমি বলবে যে আমরা যখন ভারতে যাই এক্সচেঞ্জ করি, সেটা কি একটা সেন্সে চলে, সেটা কারণ হচ্ছে মানে আমরা অনেকে ভারতে যখন ক্রয় করি তখন ওখানে গিয়ে কিছু বাংলা টাকা নেয়, কারণ হচ্ছে তারা বাংলাদেশ থেকে কিছু এক্সচেঞ্জ আছে, কিন্তু ভারতে নেই, আমেরিকাতে বাংলা টাকা নেই, ভারতে কোনো টাকা নেই, কিন্তু আমেরিকাতে কিন্তু আমাদের বাংলা টাকা কিনে দিই, ওরা নিবে ডলার। একেবারে শ্রীলঙ্কা নিবে না, পাকিস্তান নিবে না, কারণ পাকিস্তানের সাথে আমাদের বর্ডার নেই, যাদের সাথে বর্ডার নেই ওরা বাংলা টাকা নেই, শুধুমাত্র ইন্ডিয়ার সাথে বর্ডার আছে মানে, আর কোনো দেশে নিবে না। তাহলে এই যে টাকা ছাপাচ্ছে এখানে, এই টাকাটা নিশ্চয় বাংলাদেশের কাছে আছে, তাহলে মানি সাপ্লাই মার্কেটে অলরেডি বেড়ে গেছে। তার মানে আমি যখন কিনতে যাব বাজারে যখন একটা মনে করো 1 কেজি মাছ বাজারে বিক্রি করতে এসেছে, তোমার কাছে টাকা আছে, আমার কাছে আছে, এখন তুমি দিতে চাইবে 100 টাকা, আমি বলবো না 200 টাকা, আর তোমার 300 টাকা, আর তুমি 400 টাকা দেবে। তো যত বেশি দাম বেশি উঠবে, একইভাবে অন্যান্য কোয়ালিটির প্রাইস যখন এরকম বাড়তে থাকবে তখন সেটাকে আমরা বলছি ইনফ্লেশন। আর এই সমস্যাটা তখনই হয় সরকার যখন টাকা ছাপায়, যার মানে 500 টাকা 1000 টাকা নোটের ভ্যালু যখন সরকারের প্রিন্টিং কস্টটাকে শুধুমাত্র বিয়ার করে, তখনই প্রিন্টিং কস্ট যখন বিয়ার করে তখনই এই ইনফ্লেশনটা হয়। এখন আমাদের দেশে ইনফ্লেশন 10% এর উপরে, কারণ হচ্ছে এরা ছাপিয়েছে
এরা যখন সরকার এসেছে তখন বলেছে, তোমরা দেখেছো, আমরা দেখেছি যে আমাদের সরকার এক টাকাও সমাধান করছে। কেউ দেখেছো এখানে কিছু বলছো না, এক টাকাও সমাধান। কিছুদিন পর যখন গেল, যখন ব্যাংকে এই অবস্থা, বাস্তবে ছাপিয়ে কি করেছে, এটা ব্যাংকিং যে তোমরা আপাতত গ্রাহকদের ডিমান্ডটা মিট করো। এরপর আবার 10,000 কোটি টাকা ছাপিয়েছে, আবার ব্যাংকে দিয়েছে। এখন সামনে দরকার হবে আরো হবে, এরও সেম হয়েছে। এদের ক্ষেত্রেও সেম হয়েছে আগের সরকারের আমলে, যে তারা যখন সেই ব্যাংকে যখন মানুষ যাচ্ছে, তখন আগের সরকারের আমলে যখন টাকা পায়নি, তারা কন্টিনিউয়াস ছাপিয়েছে, তারা যেহেতু বলে কন্টিনিউয়াস ছাপিয়েছে, সেজন্য সেটা এত বেশি হয়তো ডিসক্লোজ হয়নি। আর আমরা এটা ফেস করি, যেমন এখন যখন ব্যাংকে যখন টাকা পাচ্ছে না, অনেক বলছে না আমার আগের সরকারে হচ্ছে, কারণ আমার টাকা যখন আমি ব্যাংকে রেখেছি 5 লাখ টাকা, আমার কষ্টের টাকা, আমি যখন টাকাটা দিয়ে যখন পাচ্ছি না, আমার কোন সরকার সেটা গুরুত্বপূর্ণ, আমার জন্য গুরুত্বপূর্ণ না। আমি সাধারণ মানুষ হিসেবে, আমি যদি গ্রামের সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ লোক হই, তার সরকার কে আছে তার উপর খুব বেশি ইফেক্ট পড়ে। সে বলতে আগের টাকা হচ্ছে, কারণ আমি ব্যাংকে যখন টাকা দিয়েছি, আমি টাকা দিয়েছি, ওরা পাচার করুক বা না করুক সেটা আমার মনে যায়। তো আমি যখন সাফার করবো, আমার যখন কষ্টের টাকা বা তোমার যখন টাকা তখন তুমি 5,000 টাকা ব্যাংকে রাখবে, তুমি যখন পাবে না, তখন তোমার কাছে ওটাই মাথায় আসবে। এটাই স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে সেই প্রিন্সিপাল অফ প্রাইসেস রাইজ অথবা প্রাইস লেভেল রাইজ when government prints too much money। সরকার যদি এরকম মানি প্রিন্ট করে, তাহলে জিনিসপত্রের দাম খুব দ্রুত বেড়ে যায়। এখন তুমি আমাকে প্রশ্ন করবে যে আমরা তাহলে এটা কেন আমরা এই জিনিসটা আমরা মানে করছি বা এই জিনিসটা কেন আলোচনা করছি? কারণ হচ্ছে যে আমরা যারা এখানে বাংলাদেশী নাগরিক আছে, সরকার যদি সবাইকে 1 কোটি টাকা করে দিয়ে দেয়, তাহলে কোনো সমস্যা নাই, আছে? সরকার 1 কোটি টাকা ছাপাতে মনে করো খরচ হবে 100 টাকা। 100 টাকা খরচ করে সবাই ওই 100 টাকা প্রিন্ট করে সবাইকে দিয়ে দিতে হবে। অসুবিধা কোনটা? ওই যে একটা যেটা বললাম, যখন আমরা 1 কেজি মাছ কিনতে যাব, তুমি বললো যে ঠিক আছে আমি তো 500 টাকা দেবো, আর বললো যে 500 টাকা দাও, আমি 2000 টাকা দেবো। 5 টাকা কেজি আছে। আর তুমি বলছো আমার বাসায় গেস্ট আসছে, আমার মেয়ে জামাই আসছে, আমি একেবারে 5,000 টাকা দাও। আর একজন তার থেকেও বেশি কিলো ধরে 50,000 টাকা, যেটা কিছুদিন আগে আমরা দেখেছি যে জিম্বাবুয়েতে বস্তা করে নিয়ে গিয়ে তারপরে জিনিস কিনতে হচ্ছে। তো ওইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সেজন্য আমরা এটা দেখতে পাচ্ছি যে টাকা ছাপালে কি অসুবিধা হয়, সেটা হচ্ছে if government prints too much money, there is a hyperinflation। তো আপনি বলছেন যে যখন আমরা সরকার থেকে টাকা চালাবো, তখন আমাদের টাকাটা চলে না, কিন্তু বিশ্বের সময় আমেরিকার ডলার হচ্ছে ইউনিভার্সাল চলে, এখন হচ্ছে ইউরোপে চলে। তাহলে যদি ওইখানে টাকা না, সব দেশে টাকা ছাপানোর কিছু নীতিমালা আছে। আমি একটু করে প্রথমে বলছি, তোমার কোন সরকার কিন্তু চাইলে টাকা ছাপাতে পারে, মানে এটা আইন কানুন নীতি কিছু নিয়ম কানুন নীতি আছে, কিন্তু আইন কানুন আছে। এমনিতে তুমি পড়ে থাকবে আমাদের বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কাগজের কলমে কিন্তু স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। স্বাধীন মানে কি? এখানে কেউ সরকার হোক অন্য কেউ হোক, কেউ কোনোভাবে বাংলাদেশ ব্যাংকে কোনো ডিসিশন চাপিয়ে দিতে পারবে না। স্বাধীন মানে কি? আমরা বলি যে বিশ্ববিদ্যালয় 73 একটা স্বাধীন, চাইলে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিকোয়েস্ট করতে পারেন এই কাজটা করেন বা এই কাজটা করা উচিত করো, কিন্তু এখানে চাপিয়ে দিতে সেটা পারে। চাপিয়ে দিতে হলে ওখান থেকে অর্ডার আসলে এখানে সিন্ডিকেটে পাস করে তারপরে সেটা চাপিয়ে দিতে হবে বা কোনো আইন পরিবর্তন করতে হবে। এখানকার যে নিয়ম আছে, আমরা তোমরা বলো না আমাদের 73 একটা বিশ্ববিদ্যালয় স্বাধীন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন। স্বাধীন মানে কি? এখানকার যে কাজগুলো হবে সবগুলো এখানকার অথরিটি, এখানকার সুপ্রিম অথরিটি যারা আছে তারাই নেবে। এটা হচ্ছে স্বাধীন। তো সেন্ট্রাল ব্যাংক স্বাধীন মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের সকল ডিসিশন সেন্ট্রাল ব্যাংকের গভর্নমেন্ট এবং বোর্ড অফ গভর্নর যারা আছে তারাই নেবে। এখানে সরকার বা কেউ প্রভাবিত করতে পারবে না। না, শোনো আমি শেষ করতে দাও সেটা। তো এখন একইভাবে মানে সেন্ট্রাল ব্যাংক চাইলে টাকা ছাপাতে পারে, কিন্তু আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলি বা বোর্ড অফ ডিরেক্টরস বলি সেগুলো সরকার অ্যাপয়েন্ট করে।
সেজন্য সরকারের কথা শুনতে হয় বা শুনে যদিও সেটা ঠিক না। একইভাবে তুমি যেটা বললা যে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা তাদেরও কিছু নিয়ম কানুন আছে, তারা ডলার কিভাবে ছাপাবে বা ইউরো কিভাবে প্রিন্ট করবে, ছাপানোর কিছু নিয়ম আছে, আইন কানুন আছে। সেটা ইন্টারন্যাশনালি, যেহেতু ইন্টারন্যাশনালি সার্কুলেটেড মানে হচ্ছে ইউরো এবং ডলার, এটা শুধু দেশের মধ্যে আইন না, ইন্টারন্যাশনালি আইন আছে যে কিভাবে ডলার ছাপাবে বা কিভাবে ইউরো ছাপাবে। টাকা ছাপানোর একটা নিয়ম আছে, টাকা তো আর তোমার 500 টাকা তো এটা আজীবনযোগ্য না, টাকা তো পুরো হয়ে যায়, সময় ফিরে যায়, হয়ে যায়। আবার সেন্ট্রাল ব্যাংক ওগুলা বাতিল করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। তো টাকা ছাপানোর কিছু নিয়ম আছে। নিয়ম আছে কিভাবে টাকা ছাপানো হয়? সাধারণত ভাবে যে সরকার সেন্ট্রাল ব্যাংক যেটা করে পুরনো টাকার পরিবর্তে সিজ করে নতুন টাকা ছাপাতে পারে, এটা একটা অপশন। এটা কোনো ছাপানো না, এটা হচ্ছে ফিক্স করা। আরেকটা অপশন হচ্ছে সরকার সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে পারে। কিভাবে? সরকার একটা আমরা যেরকম কিনি যে 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র, সরকার সেরকম সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে পারে যে সরকার 5 কোটি টাকা সঞ্চয়পত্র একটা ইস্যু করবে বা 5,000 টাকা ইস্যু করে সেন্ট্রাল ব্যাংকের কাছে সেল করে সেন্ট্রাল ব্যাংকে বলবো যে আমাকে এই টাকাটা দাও, দেন সেন্ট্রাল ব্যাংক ছাপিয়ে এই টাকাটা সরকারকে দেবে। সরকার এটা একটু লোন নিয়েছে সেন্ট্রাল ব্যাংকে, ভবিষ্যতে ইন্টারেস্ট সহ প্রিন্সিপাল সহ এই টাকাটা সরকারকে পরিশোধ করতে হবে। তো তুমি বলছো যে সরকার পরিশোধ করতে টাকা হবে, সরকার জনগণ থেকে ট্যাক্স আর টাকা সংগ্রহ করবে, দেন ভবিষ্যতে বিদেশে টাকা গ্রহণ করবে ইন্টারেস্ট সহ এই টাকা থেকে। এটা হচ্ছে শর্ট একটা মানে ধারণা কিভাবে টাকা ছাপায়। একইভাবে আমেরিকার ডলার ছাপানোর সেরকম কিছু নিয়ম কানুন আছে। এদেরকে নির্দিষ্ট পরিমাণ গোল্ড রাখতে হয়, গোল্ডের রিজার্ভের সাথে সমপরিমাণ হারে টাকা ছাপাতে হয়। চাইলে আমেরিকার সরকার বা আমেরিকা থেকে ইউএস আছে ফেডারেল রিজার্ভ সিস্টেম চাইলে টাকা ছাপাতে পারে, কিছু নিয়ম কানুন আছে। তবে তোমরা মাঝে বুঝতে পারছো পত্রিকা বা কোন জায়গায় দেখেছো যে যখন যুদ্ধ হচ্ছে আমেরিকা টাকা ছাপিয়ে যুদ্ধ করে, টাকা মানে ডলার ছাপিয়ে যুদ্ধ করে, এই অভিযোগগুলো আসে, কিন্তু তাদের তো এই বাধ্যবাধকতা আছে। টাকা চাইলে তো সবাই ছাপাতে পারে বা সেন্ট্রাল প্যারিস ছাপাতে সেটা কেউ পারে। তবে তারা একটা সুন্দর অবস্থান আছে, কিছু করার নেই। তারা এই অভিযোগগুলো আসতেছে যে আমেরিকাতে যুদ্ধ করতেছে, তারা বিশ্বের ফার্স্ট ইকোনমিক স্ট্রেংথ কান্ট্রি, তারা কিছু বেনিফিট পাচ্ছে, কিন্তু আইন কানুন আছে, তাদেরকে এটার জন্য জবাব দিয়ে দিতে হয় যে ডলার ছাপাচ্ছে কিনা, ডলার ছাপায় টাকা ছাপানোর অসুবিধা কি যে আমরা যেটা যেটা বললাম টাকা ছাপানোর অসুবিধা কি, ডলারের দাম আরো কমে যাবে। আমি এখন আমেরিকা যদি অনেক বেশি ডলার ছাপায়, এখন আমরা $1 সমান 120 টাকার কাছাকাছি জানি। যদি আমেরিকা যদি বেশি ডলার ছাপায় তাহলে তুমি ডলার অনেক বেশি এভেলেবল হয়ে যাবে, তাহলে ডলারের দাম কমে যাবে। কার পার্সপেক্টিভ? টাকার পার্সপেক্টিভ। তার মানে হচ্ছে ডলার হয়ে যাবে তোমার 110, এটা হচ্ছে কমা, বাংলা টাকায় কমে যাবে। তোমার কাছে মনে হবে 120 থেকে 140 মানে বাড়া না, এটা 20 থেকে 140 মানে হচ্ছে বাংলা টাকার মান কমা, মানে বিডিটির মান কমা। আগে তুমি আমাদের মাল বছর আগে ছিল $1 সমান 85 টাকা, এই জাস্ট কমিটা আগে ছিল 85-90 টাকা ছিল $1 সমান, এখন সেটা 120। তার মানে আমরা বলছি আমাদের টাকা এই তোমরা প্রক্রিয়া দেখতে পাচ্ছ, টাকার মূল্য কমে যাচ্ছে, ডিভ্যালুয়েশন বলা হচ্ছে, ডেপ্রিসিয়েশন বলা হচ্ছে। টাকার মূল্য কমা মানে হচ্ছে ডলারের মূল্য বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ টাকা আমরা ছাপাচ্ছি বেশি, বাঁচা হচ্ছে বেশি। একইভাবে ওরা যদি ছাপায় ওদের অসুবিধা আছে, আর সুবিধা সেটা না, তারা ওদের কিন্তু 110 হবে, 90 হবে, 80 হবে। তো ওদের যদি মনে করো হঠাৎ 120 থেকে কথা বললাম $50, এটা 120 টাকা আছে, $1 সমান, এখানে $1 সমান 50 হয়ে গেছে, এটা ওদের কি অসুবিধা হবে? ওদের যদি $1 সমান 50 টাকা হয়ে যায়, আমি এটা কি অসুবিধা? এটা বলতে পারবে? অসুবিধা দেখো, আমেরিকা আমাদের থেকে শার্ট নিয়ে যায়, গার্মেন্টস। আমাদের দেশে একটা শার্টের দাম হচ্ছে 1000 টাকা। দেখো এখানে তারা কত দিতে হচ্ছে? কত? তারা মনে করো 8 মানে 8.75 ডলার।
ইনফ্লেশন হবে সেম 60 কেনার জন্য। তাহলে তারা কি 60 কেনা বাড়াবে না কমাবে? কমিয়ে দিবে। তাহলে তাদের তারা এক্সপোর্ট কমিয়ে দিবে। একইভাবে এটা হচ্ছে এক্সপোর্টের পার্সপেক্টিভ। একইভাবে ইম্পোর্ট চিন্তা করো। ইম্পোর্ট চিন্তা করো, আমরা আমেরিকা থেকে কি আনি? আমরা মেশিনারি সিস্টেম নিয়ে আসি বা আমরা কি বলে ওই যে মোবাইল নিয়ে আসি। তো মোবাইলের দাম আগে দাম ছিল তার চেয়ে কত গুণ বাড়বে? তাহলে আমরা সেটা খরচ কমিয়ে দেব। তো সবার অসুবিধা আছে এটাতে, এদের অসুবিধা আছে, এদেরও অসুবিধা আছে। তো এরপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ট্রেড অফ। Trade off between short-term trade off between inflation and unemployment. So এটা হচ্ছে ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের ট্রেড অফ। জানুয়ারি আমরা যেটা বলি এটা হচ্ছে ইনফ্লেশন, এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। ট্রেড অফ মানে হচ্ছে আমরা প্রথম কনসেপ্ট থেকে প্রথম প্রিন্সিপাল থেকে জানি যে এটার মান যদি বাড়ে তাহলে এটার মান কমে যায়, এটার মান যদি বাড়ে এটার মান কমে যায়, অথবা এটার মান বাড়লে এটার মান কমে যায়। তাহলে এই রেখাটা দেখতে হবে নেগেটিভ স্লোপ, মানে এরকম নেগেটিভ স্লোপ কেন বলি? কারণ একটা বাড়লে সেখানে একটা কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এরকম যে এর মানে হচ্ছে যখন ইনফ্লেশন অনেক বেশি, মানে এটা হচ্ছে 20%, তখন আনএমপ্লয়মেন্ট থাকে অনেক কম। আর যখন ইনফ্লেশন অনেক কম, আনএমপ্লয়মেন্ট হচ্ছে অনেক বেশি। তার মানে এর মানে কি দাঁড়াচ্ছে যে শর্ট রানে অনেক বেশি লোক বেকার থাকে যদি ইনফ্লেশনটা অনেক কম হয়। এটা জাস্ট একটা বেসিক আইডিয়া যে ইনফ্লেশনটা যদি অনেক কম হয়। কারণ কি, যখন ইনফ্লেশন কম থাকে, এই যে ইনফ্লেশন যখন কম, জিনিসপত্রের দাম যখন কম, তখন মানুষ কি করে? মানে মানুষ মানে হচ্ছে প্রোডিউসাররা কি করে? তারা যেটা করে, তারা উৎপাদনে খুব বেশি আগ্রহী হয় না। যে আমি উৎপাদন করলে আমার জিনিসের দাম হচ্ছে একেবারে কম বাড়তেছে বা বাড়তেছে না, তাহলে যে উৎপাদক, কৃষক বলি বা অন্য প্রোডিউসার বলি বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডিউসার বলি, যারা উৎপাদন করে তারা সবাই উৎপাদনের আগ্রহ কমে যায় তাদের। People respond negatively to increase production level, to engage in production. মানে যারা উৎপাদক তারা উৎপাদনে যুক্ত হওয়ার জন্য তারা খুব বেশি আগ্রহ দেখায়, কারণ ইনসেন্টিভ তো না। যদি তারা বেশি প্রফিট পায়, বেশি প্রাইস পায় প্রোডাকশনে, তখন তারা বেশি উৎপাদন আগ্রহী হয়। কিন্তু তারা দাম হচ্ছে কম, সেজন্য খুব বেশি আগ্রহী না। তাহলে উৎপাদন যদি কম হয় তাহলে লোকজন কাজ কিভাবে পাবে? কাজও কম হবে। ফ্যাক্টরি, শিল্প, কারখানা খুব বেশি প্রতিষ্ঠা হচ্ছে না, বিদেশ থেকে বিনিয়োগ আসছে না, তাহলে ফ্যাক্টরি কম হচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেশি হবে। এটা হচ্ছে শর্ট রানের বিষয়। এখন তুমি আমাকে প্রশ্ন করবে, একইভাবে যখন ইনফ্লেশন বেশি থাকে তখন বেশি উৎপাদন হয়, বেশি মানুষ আগ্রহী হয়, কারণ প্রডিউসার বেশি প্রফিট হয়, তারা বেশি উৎপাদন আগ্রহী হয়, বেশি মানুষ কাজ করে পায়, আনএমপ্লয়মেন্ট কমে যায়। আর তুমি আমাকে প্রশ্ন করবে, বাংলাদেশে তো এটা চলছে যে এটাও বেশি, এটাও বেশি। তুমি আমাকে প্রশ্ন করবে, তবে দুটো বেশির অনেকগুলো কারণ থাকে। আমাদের এখানে যেহেতু বেশ কিছু ইনস্টিটিউশনাল প্রবলেম তৈরি হয়েছে, সেজন্য এটাও বেশি, এটাও বেশি। এটা একমাত্র কেস না, এটা হচ্ছে সবসময় একটা জেনারেল কেস যে এটা যদি কম হয় তাহলে এটা বেশি হয়, এটা যদি কম হয় এটা বেশি হয়। এটা আমাদের এখানে যেহেতু একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক বা ইনস্টিটিউশনাল ডিসিপ্লিন তৈরি হয়েছে, বিশেষ করে বেশ কিছু সমস্যার কারণে, যে মানি প্রিন্টিং বা মুদ্রা মানে কি বলে মানি লন্ডারিং এগুলোর কারণে, সেজন্য এই প্রবলেমটা তৈরি হচ্ছে। আর আমাদের মতো দেশে হচ্ছে আসলে এটা হচ্ছে বড় সমস্যা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। পলিটিক্যাল ইনস্টেবিলিটি যে এত বেশি ইনস্টেবল, এত বেশি আনসার্টেন যারা বিনিয়োগকারী, তারা কিভাবে কাজ করবে? আমরা দেখলাম ইকোনমিক্স ডিফাইন করা যে দেশে কাজগুলো দেখতে পাচ্ছি যে অনেকগুলো কোম্পানি, অনেকগুলো বড় বড় কোম্পানি প্রতিষ্ঠান যারা আগে সরকারের আমলে সাবসিডি করছিল, যেমন বসুন্ধরা গ্রুপ, এসি, অনেকগুলো আছে, তারা সবগুলো বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধ করে বিদেশে চলে যেতে পেরেছে।
কিন্তু আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। যেখানে এমপ্লয়মেন্ট তৈরির বিষয় ছিল সেখানে চাকরি থেকে কর্মকাণ্ডের সময় হয়েছে বা হচ্ছে এখন। তো এই বিষয়গুলো তো আছে। আবার সেখানে অনেকে নাই উপস্থিত, মামলা ইত্যাদি কারণে অনেকে পালিয়ে গেছে, অনেকে দেশে নাই। তো এই হচ্ছে 10টা প্রিন্সিপাল। এখানে এগুলো জাস্ট আমাদের কনসেপ্টগুলো লাগবে। 10 প্রিন্সিপাল যেগুলো আছে তোমরা জাস্ট এত বিস্তারিত না দেখে ওই টেক্সট বই থেকে একটা পাতা করে বড় করে আছে এত বড় করে নেই, শুধু স্লাইডে দেখতে হবে। স্লাইডও বড় আছে, ইনফ্যাক্ট দুটো দিকে স্লাইড আছে কোন করতে তাহলে এত বেশি প্রয়োজন নেই। মেইন কনসেপ্টটা দিতে হচ্ছে এই 10টা প্রিন্সিপাল যেগুলো আছে। এরপর আমরা পড়ার ক্লাসে এখানে বেসিক প্রবলেমস অফ ইকোনমিক সোসাইটি, সলিউশন টু বেসিক প্রবলেম। এটা তোমাদের কোনো দেয়া হয়েছে যে তাহলে দেখো তোমাদের দেয়া হয়েছে কিনা একটু জানি। বেসিক প্রবলেমটা প্রয়োজন হবে। সেম এখানে আগের বিষয়টা হাউ স্টাডি অফ হাউ পিপল মেক ডিসিশনস অথবা স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়াল এন্ড হাউসহোল্ড এন্ড ফার্ম মেক ডিসিশনস, একই কথা। যে ডেফিনিশন এখানে আছে, ওখানে আছে রিসোর্সেস স্কারসিটি। তোমাদের সিলেবাসে দেখবে স্কারসিটি এবং চয়েসের ডেফিনিশন আছে, এগুলো এখানে আছে। আমরা এগুলো বলেছি যে স্কারসিটি দেখতে পাচ্ছ, আনলিমিটেড ওয়ার্ডস এগুলো চাইলে ওখান থেকে দেখতে পারো, এখান থেকে দেখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিসের একটু প্রয়োজন হবে, সেটা আমি একবার বলে দিই, যাতে পরীক্ষা আসবে না। এমনি জাস্ট ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সারা বলছে তো আমরা যে scarcity of resources or scarce resources এই কনসেপ্টটা বলেছি। রিসোর্স বলতে আমরা কি বুঝি? যে রিসোর্স হচ্ছে এটা ফ্যাক্টরস, এটা আরেকটা নাম হচ্ছে, এটাকে আরো নামে ডাকা হয় ইনপুটস। তো ইকোনমিক্সে যে সমস্ত রিসোর্সেস আছে আর ইনপুটস গুলো আছে সেগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়। তোমরা অনেকে হয়তো জানো, একটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জের ডেফিনিশন এই যে এখানে দেখতে পাচ্ছ। রেঞ্জ হচ্ছে আসলে নেচারাল রিসোর্সেস। রেঞ্জ বলতে আমরা বুঝি একটা হচ্ছে ফিজিক্যাল যে স্ট্রাকচারের যে রেঞ্জ আছে সেটা, যেমন সূর্য কিরণ, সেটাও কিন্তু রেঞ্জ। নদীর পানি প্রবাহ, বৃষ্টিপাত, সেটাও কিন্তু রেঞ্জ। তাহলে যত ধরনের ন্যাচারাল রিসোর্স আছে সবগুলোকে আমরা বলি রেঞ্জ। রেঞ্জের ডেফিনিশন হচ্ছে অল দা ন্যাচারাল রিসোর্সেস। কারণ চারটা ব্রড ক্যাটাগরি করতে হচ্ছে, তো সেজন্য আমাদেরকে সবগুলো রিসোর্সকে, সবগুলো সম্পদকে আমরা আমাদেরকে চারটার মধ্যে নিয়ে আসতে হচ্ছে। সেজন্য এটা ন্যাচারাল রিসোর্সগুলো এখানে নিয়ে আসা হয়েছে। লেবার আমরা জানি যে ফিজিক্যাল এন্ড মেন্টাল লেবার আর ইন্টেলেকচুয়াল এবিলিটি অফ পিপল, সেটা। আর ক্যাপিটাল আমরা অলরেডি মানে আস্তে আস্তে হতে জানবো, সেটা হচ্ছে যে ক্যাপিটালস আর মেশিনারিজ that are produced by machineries or equipment that are produced by people and which is used in producing further output again and again. তার মানে হচ্ছে যে রিসোর্সটা হচ্ছে একবার মানুষ প্রডিউস করে এবং পরবর্তীতে উৎপাদনের বারবার ব্যবহৃত হয়। যেমন এগুলো যা আছে, এগুলো যে তোমরা ক্লাস করতেছ, সামনে আরো পড়বে, অতিথি করেছি, সুতরাং এগুলো হচ্ছে আমরা ক্যাপিটাল বলছি। এই এখানে লেবার গেল, ল্যান্ড গেল, আর এটা হচ্ছে ক্যাপিটাল। আর সর্বশেষ হচ্ছে এন্টারপ্রেনিয়র অথবা সেটাকে আরেকটা নামে ডাকা হয় ফোর্স অফ অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনস or entrepreneurs are those who take risks in assembling other three factors of production. That means labor, land এবং capital. এই তিনটা ফ্যাক্টরস কে
যারা অ্যাকুমুলেট করে বা কম্বাইন করে উৎপাদনের সিদ্ধান্ত নেয় যারা এবং এই রিস্কটা যারা নেয় তাদেরকে বলা হয় অ্যাকুমুলেটর। তো এই হচ্ছে চারটা ফ্যাক্টর, এগুলো পরীক্ষা আসবে না আমাদের বলে প্রয়োজন সেজন্য বলা হয়। তো এগুলো এখানে বলা আছে, তোমরা চাই দেখতে পারো। এটা তোমাদের সিলেবাসে আছে, এটা পরীক্ষা আসবে না, যেহেতু সিলেবাসে আছে সেজন্য আমি জাস্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখে নিও বেসিক প্রবলেম, বেসিক ইকোনমিক প্রবলেম, এই তিনটা কিছু বলতে হবে না, শেষ করে দিচ্ছি আমি, জাস্ট আর 3 মিনিট, 3 মিনিট শেষ করে দিচ্ছি। তাহলে এই এখানে যে তিনটা ক্যাটাগরি আছে এটার মধ্যে এখানে আমরা লিখতে হচ্ছে সিলেবাসে এটা আছে বেসিক প্রবলেমস অফ ইকোনমিক সোসাইটি। একটা দেশে বা একটা ইকোনমির যে বেসিক প্রবলেম আছে, তোমরা যারা আগে ইকোনমিক্স পড়েছো তারা বলেছো যে কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, কার জন্য, এটাই হচ্ছে আসলে বেসিক প্রবলেম। এই তিনটা এগুলো এখন আর পরীক্ষা আসে না, এই সমস্ত ডেসক্রিপটিভ কথা আমি পরীক্ষা দেব না, তো বাদ জাস্ট তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, আগে থেকে পরীক্ষা দিবেন না? এই যে এখানে বিস্তারিত লেখা আছে, যেমন এখানে প্রথমত হচ্ছে অল ফুডস এন্ড সার্ভিসেস টু বি প্রডিউসড। তো কি প্রডিউস করা হবে সেটা মার্কেটে আমাদের ঠিক করে দেয়, অথবা কোন দেশে যেগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল, যেগুলো সবচেয়ে বেশি আর্জেন্ট কমোডিটিস, যেমন গরিব যদি হয় তাহলে স্টেবল ফুডগুলো তারা প্রডিউস করবে ইত্যাদি। তারপরে হচ্ছে হাউ শুড দ্য গুডস এন্ড সার্ভিসেস বি প্রডিউসড, তাহলে কিভাবে প্রডিউস করা হবে, এটা কোন কোন রিসোর্স ব্যবহার করা হবে, লেবার না ক্যাপিটাল, সেগুলো কথা বলা হচ্ছে। দেন হচ্ছে কে কোন রিসিভ করবে, কার জন্য। সো এখানে আমাদের ইনকাম গ্রুপের মধ্যে পুয়ার আছে, রিচ আছে, মিডল ইনকাম আছে, কাদের কমিউনিটি প্রডিউস করা হবে সেটা। যেমন যদি কম্পিউটার প্রডিউস করা হয় সেটা যারা গরিব আছে তাদের কোনো কাজ লাগবে না, আর যদি ফুড করা হয় সেটা সকলের লাগবে। তো এগুলো এখানে আছে, তোমরা সেখানে দেখে নিয়ে এগুলো। এরপরে হচ্ছে আবার পেন প্রিন্সিপাল আছে, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তো এই হচ্ছে ডেসক্রিপটিভ বিষয়গুলো। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা রিডিং করে নিও আর প্রিন্সিপালগুলো একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে? স্যার